নমস্কার বন্ধুরা, অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুশোভন। আর আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আগামী 10 বছরে শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ভাগ্য বদলে দিতে চলেছে। যখন থেকে আমেরিকা আর চীনের মধ্যে ট্রেড ওয়ার শুরু হয়েছিল, আমি আপনাদের একটা কথাই বলে এসেছি, আসল টার্গেট চীন, ভারত নয়। এই খেলায় এখন এমন একজন নতুন খেলোয়াড় আমেরিকার সাথে যোগ দিয়েছে যার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর সেই খেলোয়াড়টি হলো রাশিয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে রাশিয়াকে চীনের লিমিটলেস পার্টনার বা অসীম বন্ধু বলে মনে করা হতো, সেই রাশিয়া এবং আমেরিকা এখন একজোট হয়ে চীনের অর্থনৈতিক সাম্রাজ্যকে ধ্বংস করার খেলায় নেমেছে। একদিকে আমেরিকা চীনের ফার্মা সেক্টরের উপর বিধ্বংসী আঘাত হানছে, আর অন্যদিকে রাশিয়া চীনের অটোমোবাইল ইন্ডাস্ট্রির কোমর ভেঙে দিচ্ছে। এর ফলে প্রতি মাসে চীনের বিলিয়নস অফ ডলারের ক্ষতি হচ্ছে। কিন্তু এই ধ্বংসের মধ্যেই জন্ম নিচ্ছে এক নতুন সুযোগ, এক ঐতিহাসিক সুযোগ, যা ভারতের জন্য গত 50 বছরেও আসেনি। এই সুযোগ আমাদের দেশের বিজনেস ওনারদের জন্য, আমাদের ইনভেস্টরদের জন্য, আমাদের পলিসি মেকারদের জন্য, আর যদি আপনি স্টক মার্কেটের সাথে যুক্ত হন তাহলে আপনার জন্য এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। আজকের এই এপিসোডে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে আমেরিকা আর রাশিয়া একসাথে চীনের বিরুদ্ধে এই অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কেন চীনের বিনিয়োগে নেপালের মতো দেশে আগুন লাগছে অথচ চীন চুপ করে হজম করছে, ভারতের কোন কোন সেক্টর রকেটের গতিতে এগোতে চলেছে, আর কোন কোন স্টক আগামী দিনে মাল্টি ব্যাগার রিটার্ন দিতে চলেছে। এই সম্পূর্ণ জিওপলিটিক্যাল বিশ্লেষণটি বোঝার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। কথা দিচ্ছি, আজকের এই ভিডিও আপনার চিন্তাভাবনার ধরনকে বদলে দেবে। বন্ধুরা, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে পুরনো বন্ধুত্ব ভেঙে যাচ্ছে আর নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে পৃথিবী মূলত দুটি শিবিরে বিভক্ত ছিল, একটি আমেরিকার নেতৃত্বে এবং অন্যটি চীন ও রাশিয়ার নেতৃত্বে। কিন্তু পুতিনের একটি চালেই এই সব সমীকরণ ওলট পালট হয়ে গেছে। পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যার ফলে রাশিয়া চীনের হাত ছেড়ে আমেরিকার হাত ধরতে বাধ্য হয়েছে, আর এর ফলেই শুরু হয়েছে চীনের সবথেকে বড় দুঃসময়। প্রথমেই আসি আমেরিকার কথাই। আমেরিকা বুঝতে পেরেছে যে চীনের ওপর তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো ওষুধ বা মেডিসিন। আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার হাসপাতালে ব্যবহৃত প্রায় 70% ওষুধের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এপিআই আসে চীন থেকে। হার্টের ওষুধ, ক্যান্সার, অ্যান্টিবায়োটিক সব কিছুতেই চীনের দখল। প্রতি বছর আমেরিকা প্রায় $150 বিলিয়ন ওষুধ চীন থেকে আমদানি করে। এটা একটা মারাত্মক ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বা জাতীয় সুরক্ষা সংকট। পেন্টাগনের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে আগামী দিনে তাইওয়ান নিয়ে চীনের সাথে আমেরিকার যুদ্ধ প্রায় নিশ্চিত। ভাবুন তো, সেই সময়ে যদি চীন এই ওষুধের সাপ্লাই বন্ধ করে দেয় তাহলে আমেরিকার হাসপাতালগুলিতে কি অবস্থা হবে? লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। আমেরিকানদের এই জ্ঞান হতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সম্প্রতি দুটো ঘটনা তাদের চোখ খুলে দিয়েছে। প্রথমত, যখন আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটিভের টিম চীনের ফ্যাক্টরিগুলিতে ইন্সপেকশন করতে যায় তখন তাদের ঢুকতে বাধা দেওয়া হয়, আর যখন তারা জোর করে ঢোকে তখন দেখে যে সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ডেটা ভুয়ো। যে মেশিনে ওষুধ তৈরির কথা তাতে জং পড়ে আছে, অর্থাৎ এই ফ্যাক্টরিতে কোনোদিন কোনো ওষুধ তৈরিই হয়নি। তারা অন্য কোনো জায়গা থেকে নিম্নমানের ওষুধ এনে আমেরিকার কোম্পানিগুলোকে বিক্রি করছিল। এই ঘটনা সামনে আসতেই ওয়াশিংটনে আলোড়ন পড়ে যায়। আমেরিকান সরকার তৎক্ষণাৎ দুটি বড় পদক্ষেপ নেয়। প্রথমত, তারা ঘোষণা করে যে চীন থেকে আমদানিকৃত সমস্ত ওষুধের ওপর 25% ট্যারিফ বা শুল্ক বসানো হবে। দ্বিতীয়ত, তারা $20 বিলিয়ন একটি ফান্ড তৈরি করেছে। এই ফান্ডের মাধ্যমে আমেরিকান ফার্মা কোম্পানিগুলোকে চীন থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে আমেরিকায় আনার জন্য আর্থিক সাহায্য করা হবে। কিন্তু এখানেই আসল খেলাটা শুরু হচ্ছে ভারতের জন্য। আমেরিকায় নতুন করে ফ্যাক্টরি তৈরি করা এবং প্রোডাকশন শুরু করা সময় সাপেক্ষ এবং অত্যন্ত ব্যয়বহুল। এই যে একটা বিরাট শূন্যস্থান বা ভ্যাকুম তৈরি হচ্ছে, সেটা পূরণ করার জন্য আমেরিকার কাছে ভারত ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। ভারতের ফার্মা কোম্পানিগুলো যেমন
সান ফার্মা, ডক্টর রেড্ডিজ, সিপলা, এদের প্রত্যেকের কাছে FDA অ্যাপ্রুভ পরিকাঠামো রয়েছে। আমাদের কোম্পানিগুলো কঠোর নিয়ম মেনে চলে এবং উন্নত মানের ওষুধ তৈরিতে আমাদের কয়েক দশকের অভিজ্ঞতা আছে। আমরা ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম জেনেরিক ওষুধের উৎপাদক। আমেরিকা যখন চীনের ওপর থেকে তাদের নির্ভরতা কমাবে, তখন তাদের ভারতীয় ওষুধের উপর নির্ভরতা বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এর ফলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ভারতের ফার্মা এক্সপোর্ট দ্বিগুণ থেকে 3 গুণ হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। ভারত সরকারও এই সুযোগকে কাজে লাগানোর জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের মাধ্যমে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে এবং ড্রাগ অ্যাপ্রুভালের প্রক্রিয়াকে আরও দ্রুত করছে। তাই প্রথম যে সেক্টরটি এই জিওপলিটিক্যাল শিফটের ফলে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে সেটি হলো আমাদের ফার্মা সেক্টর। এবার আসা যাক রাশিয়ার কথায়। এতদিন পর্যন্ত চীন আর রাশিয়ার বন্ধুত্বকে লিমিটলেস পার্টনারশিপ বলে বর্ণনা করা হতো। ইউক্রেন যুদ্ধের সময় যখন গোটা বিশ্ব রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল, তখন চীনই রাশিয়াকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছিল। রাশিয়া চীন থেকে বিপুল পরিমাণে গাড়ি এবং ইলেকট্রনিক্স আমদানি করত। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি মাস্টার স্ট্রোক এবং পুতিনের বাস্তববাদী চিন্তাভাবনা এই বন্ধুত্বে ফাটল ধরিয়ে দিয়েছে। ঘটনাটা হলো, আমেরিকা রাশিয়াকে একটি অবিশ্বাস্য অফার দিয়েছে। তারা বলেছে, আপনি হয় চীনকে বেছে নিন অথবা আমাদের। যদি চীনকে বেছে নেন তাহলে শুধু চীনের বাজারই পাবেন, আর যদি আমাদের বেছে নেন তাহলে আমেরিকার বিশাল বাজার তো বটেই, সাথে আমাদের বন্ধু প্রায় 100টি দেশের বাজারও আপনার জন্য খুলে দেওয়া হবে। আপনার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ভ্লাদিমির পুতিন একজন ব্যবসায়ী এবং তার চেয়েও বড় একজন জাতীয়তাবাদী নেতা। তিনি জানেন কোনটা রাশিয়ার জন্য লাভজনক, তাই তিনি সেই অফারটি বেছে নিয়েছেন। আর এরপরেই তিনি চীনের বিরুদ্ধে এমন একটি পদক্ষেপ নিয়েছেন যা চীনের অটোমোবাইল ইন্ডাস্ট্রির স্বপ্নকে চুরমার করে দিয়েছে। মস্কো হঠাৎ করে ঘোষণা করে যে চীন থেকে আমদানিকৃত গাড়ির উপর রিসাইক্লিং ফি এবং সেফটি রুলস কঠোর করা হচ্ছে। এর আসল উদ্দেশ্য হল চীনা গাড়ির উপর ট্যাক্স বাড়িয়ে তাদের আমদানি বন্ধ করা। এই ঘোষণার ফলে রাতারাতি রাশিয়াতে চীনা গাড়ির আমদানি 62% কমে গেছে। BYD, গ্রেট ওয়াল, চেরির মতো বড় বড় চীনা ব্র্যান্ডের রাশিয়ার বাজারে ঢোকার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে। রাশিয়া যুক্তি দিয়েছে যে চীন তাদের দেশে গাড়ি ডাম্প করছিল, অর্থাৎ যেহেতু বিশ্বের অন্য কোনো দেশে চীনা গাড়ি বিক্রি হচ্ছে না, তাই তারা সস্তায় রাশিয়ার বাজার দখল করার চেষ্টা করছিল। তারা আরও বলেছে যে চীনা গাড়িগুলো সেফটি এবং সুরক্ষার নিয়ম মানে না। কিন্তু মজার বিষয় হলো, এই কথাগুলো তো রাশিয়ার আগেও জানা ছিল। তাহলে হঠাৎ এখনই এই পদক্ষেপ কেন? কারণটা খুব সহজ। আগে রাশিয়ার চীনকে প্রয়োজন ছিল, এখন আর নেই। এখন তাদের কাছে আমেরিকার মতো বড় বন্ধু এবং বড় বাজার রয়েছে। এটাই হলো আন্তর্জাতিক রাজনীতির আসল রূপ। এখানে কেউ কারো বন্ধু বা শত্রু হয় না, সবাই নিজের দেশের স্বার্থ দেখে। আর এই ঘটনার ফলে চীনের অর্থনীতিতে আরও একটি বড় আঘাত লেগেছে। তাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যা ইতিমধ্যেই লোকসানে চলছিল, তা এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। আমেরিকা এবং রাশিয়ার এই দ্বিমুখী আক্রমণে চীনের অর্থনীতি আজ ভেঙে পড়ার মুখে। তাদের কারেন্সি বা মুদ্রা ইউয়ানের দাম ক্রমাগত পড়ছে। চীনের বন্দরগুলিতে তামা, লোহার মতো কমোডিটির পাহাড় জমে গেছে, কিন্তু কোনো ক্রেতা নেই, কারণ বিশ্বের বাজারে চাহিদা কমে গেছে। এর ফলে গত 2 মাসে কপার এবং আয়রন ওরের দাম প্রায় 20% কমে গেছে। গোল্ডম্যান স্যাচেসের মতো একটি সংস্থা ভবিষ্যৎবাণী করেছে যে আগামী বছরে চীনের গ্রোথ 0 বা মাইনাসেও চলে যেতে পারে। শুধু তাই নয়, নেপালের মতো দেশে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিনিয়োগ ছিল, সেখানেও আগুন লেগেছে। মানুষ চীনের প্রোডাক্টের বিরুদ্ধে রাস্তায় নেমেছে, কিন্তু চীন কোনো প্রতিবাদ করতে পারছে না, কারণ তারা জানে যে এই মুহূর্তে বিশ্বের কোনো বড় শক্তি তাদের পাশে নেই। চীনের এই সংকট ভারতের জন্য আরও 2টি বিশাল সুযোগের দরজা খুলে দিয়েছে। দ্বিতীয় সুযোগটি হলো ম্যানুফ্যাকচারিং। গোটা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন ফ্রেন্ডশোরিং বা চায়না +1 স্ট্র্যাটেজি নিচ্ছে, অর্থাৎ তারা চীনের পাশাপাশি অন্য কোনো বন্ধু দেশে তাদের ফ্যাক্টরি স্থাপন করতে চাইছে। এই দৌড়ে ভারত, ভিয়েতনাম, মেক্সিকো এবং পূর্ব ইউরোপের দেশগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে, কিন্তু ভারত এখানে অনেকটাই এগিয়ে। ভিয়েতনাম বা মেক্সিকোর মতো দেশগুলোতে সেই পরিকাঠামো বা স্কিল্ড ওয়ার্কফোর্স নেই
যা চীনের বিকল্প হতে পারে। কিন্তু ভারতের কাছে শিক্ষিত এবং দক্ষ জনশক্তি আছে, আমাদের এক বিশাল ডোমেস্টিক মার্কেট আছে এবং সরকারের চেষ্টাই আমাদের পরিকাঠামো দ্রুত উন্নতি করছে। এর ফলে অ্যাপেল, স্যামসুংয়ের মতো বড় বড় কোম্পানি ইতিমধ্যেই তাদের প্রোডাকশন ইউনিট ভারতে শিফট করতে শুরু করেছে। আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে। তৃতীয় সুযোগটি হলো টেকনোলজি সার্ভিসেস। পশ্চিমের দেশগুলি চীনের উপর থেকে তাদের টেকনোলজিক্যাল নির্ভরতা কমাতে চাইছে। এর ফলে ভারতের আইটি কোম্পানিগুলোর জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এতদিন ভারত মূলত সার্ভিস আউটসোর্সিংয়ের জন্য পরিচিত ছিল, কিন্তু এখন সময় বদলেছে। এখন ভারতের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং সাপোর্টের মতো উচ্চ পর্যায়ের কাজ আসছে। আমাদের টেকনোলজি ফার্মগুলি এখন শুধু সার্ভিসেস প্রোভাইডার নয়, ইনোভেশন পার্টনার হয়ে উঠেছে। বন্ধুরা, এই সম্পূর্ণ ঘটনা প্রবাহ থেকে একটা বড় শিক্ষা নেওয়ার আছে। কোনো একটি দেশের উপর অর্থনৈতিক নির্ভরতা কতটা বিপজ্জনক হতে পারে তা আজ আমেরিকা ও ইউরোপ হাড়ে হাড়ে বুঝতে পারছে। আমেরিকা চীনের ওষুধের উপর নির্ভর করে নিজের সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। ইউরোপ রাশিয়ার গ্যাসের উপর নির্ভর করে আজ জ্বালানি সংকটে ভুগছে। কিন্তু ভারত এই ভুল করেনি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনেক আগেই আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যৎ বিশ্বে আত্মনির্ভরতাই হবে টিকে থাকার একমাত্র উপায়। আজ ভারত খুব বুদ্ধিমত্তার সাথে নিজের পথ তৈরি করছে। আমরা আমেরিকার সাথেও বন্ধুত্ব রাখছি, রাশিয়ার সাথেও সম্পর্ক ভালো রাখছি, এমনকি চীনের সাথেও ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি। আমরা চীনকে বলেছি, আমরা তোমার জিনিস কিনব, কিন্তু তোমাকেও আমাদের জিনিস কিনতে হবে। এই ভারসাম্য বজায় রাখার কূটনীতি আজ ভারতের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, আমরা আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। একদিকে চীনের পতন আর অন্যদিকে ভারতের উত্থান। আমেরিকা ও রাশিয়ার এই দ্বন্দ্বে যে অর্থনৈতিক শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণ করার জন্য ভারতই আজ বিশ্বের সেরা বিকল্প। আমাদের ফার্মা, ম্যানুফ্যাকচারিং এবং টেকনোলজি সেক্টর এক অবিশ্বাস্য সুযোগের সামনে দাঁড়িয়ে আছে। বিনিয়োগকারীরাও এখন বুঝতে পারছেন যে ইউরোপ, আমেরিকা বা চীনের থেকে ভারতে টাকা বিনিয়োগ করা অনেক বেশি নিরাপদ। ফলো দ্য মানি, এই নিয়ম অনুযায়ী আজ বিশ্বের টাকা ভারতের দিকে আসছে। এই সুযোগ ওয়ান্স ইন এ লাইফ টাইমের সুযোগ। আমাদের দেশের কোম্পানিগুলোকে, আমাদের সরকারকে এবং আমাদের জনগণকে একসাথে মিলে এই সুযোগকে কাজে লাগাতে হবে। যদি আমরা সঠিকভাবে এই পথে চলতে পারি তাহলে আগামী 10 বছরের মধ্যে ভারতকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক মহাশক্তি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। চীন নির্ভরতা থেকে মুক্তি পাওয়ার জন্য গোটা বিশ্ব আজ মরিয়া। আর সেই বিকল্প হিসেবে ভারত নিজেকে ট্রাস্টেড গ্লোবাল পার্টনার বা বিশ্বাসযোগ্য বিশ্ব অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ বিশ্লেষণটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করতে ভুলবেন না। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডে। জয় হিন্দ, জয় ভারত।